করবেন যে শুধুমাত্র প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরো কত বেশি আনার চেষ্টা করছেন। ওনারা শুধু সফরেন ফান্ডিং এর বাইরেও নন সফরেন জায়গায় ফান্ডিং করার চেষ্টা করছেন। আমরাও সেটাকে পুশ করার চেষ্টা করেছি যে আমাদের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে জায়গাটা, সেই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি হসপিটাল, হাউজিং, আবাসন, এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিং এর যে লিকুইডিটি সাপোর্ট নেই, ওই জায়গাটায় আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করব। এবার আমি ইন্টারকন্টিনেন্টে ফেরত আসি। ইন্টারকন্টিনেন্টালে আমাদের হচ্ছে থার্ড লোকেশন ইভেন্ট হয়েছে, দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসা আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছে। আমি যদি একটু এই আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেটারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তো আমাদের তো and our youth is global, কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না, কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল। তাদের এক্সপেক্টেশন, প্রাইমারি স্কুলে গিয়ে লোকজনকে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড় হয়ে কি হবেন, তো তখন দেখা যায় 50% লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায়। তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখব? দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন। তো এই বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ, দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট, ইট উইল অলসো জেনারেট এ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর। আর এছাড়া আজকে শেষে এইমাত্র একটা প্রোগ্রাম শেষ হলো। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি তারা সিপিএসডি বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে। সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেটা আমাদেরকে ডিসক্রাইব করেছেন। এখানে 4টা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন। এই 4টা সেক্টর হচ্ছে হাউজিং, ডিজিটাল ফাইন্যান্স, পেইন্টস, আর একটা হচ্ছে টেক্সটাইল এন্ড গার্মেন্টস। তো এই 4টা সেক্টর, ওনারা কেন এই 4টা সেক্টর সিলেক্ট করলেন? ওনারা 4টা সেক্টর সিলেক্ট করেছেন যে এই 4টা সেক্টরের পোটেনশিয়াল আছে, কিন্তু এই 4টা সেক্টরের পোটেনশিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে, আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না। তো ওই জন্য ওনার রিপোর্টটা চালু করেছেন, অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কি করা উচিত। তো আমরা সেই রেকমেন্ডেশন গুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী 6, 12, 18 মাসে কিভাবে এই এক্সারসাইজ গুলা করে আমরা এই সেক্টর গুলাকে, এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আই ফেল্ট ভেরি গুড অ্যাবাউট ইট। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে আপনার রিপোর্টটার কপিগুলো পাবেন, এটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হবে। এই রিপোর্টটাতে যখন কোন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশন গুলা নেওয়া হয় বা এই ইন্টারভেনশন গুলা করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। সো ইট গোজ ব্যাক টু জব ক্রিয়েশন, এভরিথিং ইন বাংলাদেশ গোজ। আমাদের সরকারের যা অ্যাক্টিভিটি সামনে থাকবে নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যেই মানে ইয়ার্ডস্টিক, যেটা ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে, আইদার ইটস জব অর এন্টারপ্রেনার, বাট আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। সরকার থেকে তো আমরা চেষ্টা করবই, কিন্তু আমরা আমাদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন।
সরকারকে কোয়েশ্চেন করবেন যে সরকার কেন আরো বেশি করছে না, সরকার আরো বেশি করা উচিত, সরকার আরো বেশি সাপোর্ট দেওয়া উচিত। সেই পুশটা আপনারা করবেন এবং আপনারা অবভিয়াসলি সাথে সাথে আমাদেরকে যদি নেসেসিটি থাকে আমাদেরকে ফান্ডিং সাপোর্টটা দিবেন, সেটাই আমরা ওনাদের কাছ থেকে চেয়েছি। সো এইটাই হচ্ছে আজকের মোটামুটি সামারি। আজকে সন্ধ্যাবেলা আরেকটা মিটিং আছে, আমাদের আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টর গ্রুপ এসে, সেই ইনভেস্টর গ্রুপটার কিছু লোকজন আজকে এই জাপানিজ ইকোনমি জোনে গিয়েছিলেন। সরি, আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল। জাপানিজ ইকোনমি জোনে আজকে একটা খুবই মিক্স ইনভেস্টর, সাউদি ইনভেস্টর, জাপানিজ ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর, সো চাইনিজ ইনভেস্টর, সো ইটস ভেরি মিক্সড গ্রুপ। তো আজকে সন্ধ্যায় আমেরিকান ইনভেস্টরদের সাথে প্রধান উপদেষ্টা ওনার ওনাদের পয়েন্ট অফ ভিউটা জানার জন্য যে আমাদের ইউএস ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে আরো বেশি ওনাদের সাপোর্ট বা ইনভেস্টমেন্ট পেতে পারি। আমাদের পিক আপনারা দেখবেন যে অনেক মিটিং হচ্ছে, সবগুলো হয়তো আমরা কালকে কভার করতে পারবো না আমাদের সংবাদ সম্মেলনে, কারণ সারা দিনব্যাপী প্রোগ্রাম এবং হয়তো 20-30-40টা মিটিং ইভেন্ট একই সাথে চলতে থাকবে। বাট আবারও আগামীকাল হয়তো বিকালবেলা কথা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিতে পারি। আর ছোট্ট একটা পয়েন্ট, আমার পরে শফিক ভাই একটু কথা বলবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা দেখেছেন গতকালকে আমরা কিছু কথা বলেছি, সো এটা নিয়ে আমরা শফিক ভাই একটা কভারেজ দিবেন। উই ক্যান টক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। একটু মাইক নিয়ে বলেন, কারণ পরে লোকজন শুনতে পারে না। থ্যাংক ইউ। আমার নাম এফএস হুমায়ুন কবির। আমি আপনারা তো 4 দিন ব্যাপী ইনভেস্টমেন্ট সামিট করছেন, ইটস এ গুড ফর বাংলাদেশ। বাট আমরা জানি যে ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এখনো 168তম, 190টা কান্ট্রির মধ্যে আমরা লাস্ট টাইমে আছি। আপনারা আজকে যে কান্ট্রি ডায়াগনোসিস রিপোর্ট দিল আইএফসি, সেখানে আমরা দেখছি যে আমাদের স্টিল 21% electricity connection, 70 finance access to finance problem, এবং 13% corruption, মানে corruption problem। এরকম একটা সিনারিওতে এই বিদেশি ইনভেস্টররা এখানে তাদের ইনভেস্ট করবে, আপনারা এটা সিচুয়েশন what you will answer to them? Thank you. আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, সো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমি এটা আসলে এটা আমাদের পাবলিক ডোমেইনে আমি এটা প্রায় শুনি। ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্সটা, এটা একটু করা হয়েছিল আমি এটা বলছি না যে আমাদের ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশনটা ইমপ্রুভ বা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে নতুন র্যাঙ্কিং হলে আমরা 5-এর মধ্যে চলে আসবো, বাট ওই র্যাঙ্কিংটাকে আমরা ফলো অন না করি, বিকজ ইট ডাজন্ট সে এনিথিং এনিমোর। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং এর মতো একটা চালু, বরঞ্চ ওটা ফলো করবেন, তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো, মোর রিসেন্ট পিকচার পাবো। সিপিএসডি রিপোর্টে যে এনার্জির পয়েন্টটা বলা হয়েছে, ইলেকট্রিসিটি, আমিও পার্সোনালি মনে করি যে আমাদের যে মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করতে চাই, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারের জন্য বড় ইস্যু। তো এই ব্যাপারে আমিও এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি, ওনারা মনে হয় খুব দ্রুতই জিনিসটা পাবলিশ করবেন। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসবো, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন, এবং তাহলে আমাদের ইনভেস্টরদের জন্য আসলে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো করা ইজি হবে। এন্ড আসলে ইটস নট এ 5-year প্ল্যান, আমাদের 5, 10, 15 বছরের লং টার্ম প্ল্যানটাই আসলে সবাইকে পাবলিশ করা উচিত। আর লাস্ট পয়েন্ট হিসেবে আপনি বললেন আমি ইনভেস্টরদেরকে কি বলবো, দেখেন আমি
আমি এর আগে দেশের বাইরে ছিলাম, আমি আরো অনেকগুলো মার্কেট কভার করতাম। আমি পৃথিবীতে এরকম কোনো মার্কেট পাই নাই, মেবি সিঙ্গাপুর ক্লোজ টু দ্যাট, বাট পৃথিবীতে এরকম কোনো মার্কেট আমি কখনো পাই নাই যে মার্কেটে কোনো সমস্যা নেই। আপনি যারা ভিয়েতনামে ব্যবসা করে, আমার ভিয়েতনামে অনেক ক্লায়েন্ট ছিল, যারা ইন্ডিয়াতে বিজনেস করে অনেক ক্লায়েন্ট ছিল ওখানেও, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে ওই দেশের কি কি সমস্যা এবং ওই দেশে কেন ব্যবসা করা উচিত না এরকম 10টা পয়েন্ট বলতে পারবে। সো এভরি কান্ট্রি কামস অ্যাজ এ প্যাকেজ। প্রত্যেকটা দেশেরই কিছু সমস্যা আছে, কিছু পজিটিভস আছে। যাদের স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোকে তারা সবসময় হাইলাইট করার চেষ্টা করে। আমরা তার সাথে এবার যেটা হাইলাইট করার চেষ্টা করছি, যে সমস্যাগুলো আমাদের আছে সেইগুলোর সমাধান করার জন্য আমরা সরকার থেকে কি করার চেষ্টা করছি। সো যে 10টা সমস্যার কথা সবাই বলছে, সেই 10টা সমস্যা যদি আজকে সেই 10টা সমস্যাকে আপনি বললেন 21% থেকে তো 0% হয়ে যাবে না ইলেকট্রিসিটি, 21% থেকে এটাকে 10-এ নামিয়ে আসার জন্য, 10%-এ নামিয়ে আসার জন্য সরকার কি করছে, আগামী 1-2 বছর সরকার কি করবে। তো সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন। অফকোর্স উই অ্যাকনলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে, বা সেই শর্টকামিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি। সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজিজ আমি কাজী আজিজুল ইসলাম আপনাকে বললাম যে আপনি যে সময় আসলে আপনি সরকারের টিম মানে কাজ করছেন, কিন্তু এই সময় আপনাদের জন্য সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ইউএস ট্যারিফ। বাংলাদেশের ব্র্যান্ডিং সেলস ছিল, মানে ব্র্যান্ডিং অ্যাট্রাকশন পয়েন্ট ছিল আগে 0, মানে জিএসপি ইউরোপ এবং এলডিসি হিসেবে সুবিধা প্রাপ্ত। কিন্তু এখন সেই বিষয়টা উল্টে গেছে, মানে পৃথিবীতে আগে তো 0 ট্যারিফ বা মিনিমাম ট্যারিফ ছিল, এখন এখন আপনারা ইনভেস্টররা কি বলেছে এই বিষয় নিয়ে? আপনারা ইনভেস্টরকে কি বলেছেন যে এই নতুন পরিস্থিতিতে কিভাবে, কি স্ট্র্যাটেজিতে আপনারা তাদেরকে কি বেনিফিট দিবেন? ইনভেস্টররা কি বলেছে, আপনারা কি বলেছেন? জি, সো দেখেন, ট্যারিফের এগেন আমি প্রথমে এটা থেকে শুরু করি যে ট্যারিফের সমস্যাটা শুধু বাংলাদেশের না, আর বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুধু ট্যারিফ ছিল না, অনেক কিছুই ছিল। কস্ট অ্যাডভান্টেজে আমাদের অনেকগুলা ফ্যাক্টরি, আমরা আসলে ফ্যাক্টরি অফ প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলাতেই আমাদের কস্ট অ্যাডভান্টেজ আছে। সো ট্যারিফটাও একটা অ্যাডভান্টেজ ছিল, আমি এটা আপনার সাথে এগ্রি করি। বাট সেই ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলো দেশ সাফার করছে। তো এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন, তারা আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটেগরিক্যালি এটা অ্যাপ্রেইজও করেছেন। ওনারা বলেছেন যে দে ওয়ার কোয়াইট ইমপ্রেসড যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা একটু খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া, ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নাই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের ইনভেস্টাররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট, ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমি দৈনিক বাংলাদেশ পত্রিকার রিপোর্টার। আমার একটা প্রশ্ন, আপনি বলেছেন যে এনডিবি $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে এবং তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছে। তো আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা অধিকাংশই সুদের হার বাড়িয়েছেন। আপনাদের সাথে তাদের কমিটমেন্ট কিভাবে হয়েছে, যে মানে সুদের হার কেমন, তারা কি সফলম দিবে না আমাদের তারা সচরাচর যে কম্পিটিটিভ ইয়েতে আছে বেশি সুদের হারটা কেমন হবে? আচ্ছা, এনডিবি ডেভেলপমেন্ট ব্যাংকের ডিফারেন্ট ম্যান্ডেট থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। এনডিবির ক্ষেত্রে ক্রেডিট রেটিং আসলে সবাইকে এক কাতারে করে। সো এনডিবি ইন্ডিয়াকে যে ক্রেডিট রেটিং এ মেজার করে, বাংলাদেশকেও সেম রেটিং এ মেজার করে এবং তার বাকি কান্ট্রিগুলোকে একই রেটিং এ মেজার করে। এই কারণে এনডিবির যে রেট অফ ইন্টারেস্ট, সভরেন লেন্ডিং এর যে রেট অফ ইন্টারেস্ট, সেটা কিন্তু প্রিটি ফ্ল্যাট। এবং ইনফ্যাক্ট তারা এখন আসলে পুশ করার চেষ্টা করছে অন্যান্য মাল্টি কারেন্সি, এবং ইনফ্যাক্ট আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে।
আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা সিএনওয়াই তেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সভরিন সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলার ভাবে ট্রিট করে, সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি, যত বেশি প্রাইভেট সেক্টরের ভালো ক্লায়েন্টদেরকে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারি, ওনারা ওদের মধ্যে রিস্ক অ্যাসেস করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সো এনডিবির রোলটা একদম ক্লাসিক ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোন ক্যাটাগরি সেটা কিন্তু না, ওনারা মোর লাইক এডিবি বা আইএফসি, তাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। তো ওনাদের লোনগুলো একদম সফট লোন আসলে হয় না, ওনাদের লোনগুলো স্লাইটলি হায়ার প্রাইস, বাট ক্লাসিক কমার্শিয়াল ব্যাংক থেকে ইউজুয়ালি চিপার হয়। উজ্জ্বল, মাইকে নিয়ে বললে ভালো হয়। একটা কোশ্চেন করে, অনেকেই তো করবে, দুইটা কোশ্চেন কেমন? আপনি সবসময় বলে থাকেন যে বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আগামী 2-1 বছরে বাংলাদেশে যে বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে তাতে কত কর্মসংস্থান তৈরি হতে পারে? আর চট্টগ্রাম ছাড়া অন্য কোন বিভাগে আমাদের ইকোনমিক জোনে কাজ করার কোন সুযোগ রয়েছে? এইবারের আমি এটা প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের এই সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলা ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না, এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। সো আমি কোনো ফাইনাইট নাম্বার আপনাকে বলতে পারবো না। আর দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল চট্টগ্রামের বাইরে আর কিছু হবে কিনা। আমরা যে 5টা ইকোনমিক জোন নিয়ে কভার করার কথা বলছিলাম, বা 10টা, প্রথম 5টা সেগুলো কিন্তু সবগুলো চট্টগ্রামে না। আমাদের কোইন্সিডেন্টালি মিরেশ্বরের একটা ইকোনমিক জোন আছে অনেক বড়, এবং চাইনিজ যেই ইকোনমিক জোন সেটাও আনোয়ারাতে, এই কারণে চট্টগ্রামের কথা বারে বারে উঠে আসে। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটাও যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে, এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। সো হয়তো ওই ব্যাপারে আপনারা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন। তো আমাদের কখনোই চিটাগংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছা নাই। ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি জাইকার সাথে। সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক জোন যখন কাউকে ঘোষণা করা হবে তখন যাতে শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে অ্যাসেস করেই ঘোষণা না করা হয়, বাকি সবগুলো ইকোনমিক জোনের সাথে তার রিলেশনশিপ কি হবে এবং ওভারঅল দেশের এমপ্লয়মেন্ট স্ট্রাকচারে আসলে এই জায়গায় ইকোনমিক জোনটা দরকার নাকি অন্য কোনো জিওগ্রাফিক লোকেশনে দরকার, যেখানে আমাদের যে ওয়ার্কফোর্স সেটার অ্যালোকেশন আসলে অন্য জায়গায় আছে, সেটার উপর বেস করে যাতে করা হয়। আগে কিন্তু ইকোনমিক জোন জাস্ট মাশরুমের মতো অনেকগুলো ঘোষণা দেওয়া হয়েছে, এই লেভেলে ডিপ এক্সারসাইজ না করে এবং ওভারঅল একটা পিকচার ড্র না করে। তো সেইখান থেকে আমরা সরে আসার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় না হয়। আমরা একটা নারী সাংবাদিকের থেকে প্রশ্ন নেব, তারপরে নারীদের মধ্যে কেউ আছে? নাই? আসসালামু আলাইকুম। ছেড়ে দিন আমাকে আজকে তাহলে। আর আমরা আর দুইটা প্রশ্ন নেব, এটার পরে আর দুটো প্রশ্ন নেব। মেহরাজ সুমন, এশিয়ান টেলিভিশন থেকে বলছিলাম। আমার কোশ্চেন হচ্ছে, ভাই একটা কোশ্চেন সিমিলারিটি করে ফেলছে। আমি যেটা বলতে চাই যে আমাদের বিনিয়োগ আর হচ্ছে আপনার যে গ্যাস, যেহেতু দক্ষিণবঙ্গের চাইনিজ একটা ডেভেলপমেন্ট আছে কিন্তু ওইখানে গ্যাস নাই এবং যাতায়াতের কিছু সমস্যা আছে, তা সেক্ষেত্রে আপনাদের সমন্বয়ের কোনো অভাব আছে কিনা যে ওইখানে বিনিয়োগ করতে চেয়েও তারা ওইখান থেকে ফিরে আসে, বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে? আপনি দক্ষিণাঞ্চল থেকে বিনিয়োগ করতে গিয়ে গ্যাসের যে সমস্যাটা, যে গ্যাস নাই, তারপর ইলেকট্রিসিটি আপনার যে প্রবলেম, তা আপনাদের সঙ্গে যে আদার্স যে মন্ত্রণালয় তাদের সাথে সমন্বয়ের কি কোনো অভাব আছে কিনা, যে কেন এখান থেকে বিনিয়োগ হচ্ছে না দক্ষিণাঞ্চলের দিকে? আচ্ছা, আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেশ করি। মেবি আসলে প্রশ্নটা হচ্ছে যে কোনো অভাব ছিল কিনা, অভাব আছে কিনা, সেটা আমি দ্য আনসার ইজ নো। এখন কোনো অভাব নাই। আমাদের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইকোনমিক জোনগুলো যখন সিলেক্ট করা হয় অরিজিনালি, আমি আগের কথা বলছি যে ইকোনমিক জোন যখন সিলেকশন প্রসেস আগে যেটা ছিল, সেখানে ইকোনমিক জোন সিলেক্ট করতো আসলে ইকোনমিক জোন অথরিটি নিজেই,
কিন্তু সিলেক্ট করার আগে যেটা করা উচিত ছিল আমি মনে করি সেটা হচ্ছে যে ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আপনি পানি দিতে পারবেন কিনা, আপনি কমিট করেন যে আপনি আমাকে 3 বছরের মধ্যে পানি দিতে পারবেন, তাহলেই খালি আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করবো। ইউনিল্যাটারালি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে তখন কিন্তু তার ওই বাইনটা সরকারের ভিতর থাকে না, ওই কমিটমেন্টটা থাকে না। সরকারের ভিতরে কোঅর্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন, আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে। আমরা এখন এই কারণেই এনার্জি মিনিস্ট্রির সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করছি। আমরা যে 100 থেকে কমিয়ে 5টাতে যখন নিয়ে এসেছিলাম তখন আমরা কিন্তু এই প্রত্যেকটা সংস্থার সাথে স্পেসিফিক্যালি কথা বলে তাদের কমিটমেন্ট নিয়েই 5টাকে বলেছি যে এই 5টার উপর আমরা ফোকাস করব। সো আমি মনে করি যে ভবিষ্যতে এই জিনিসটা ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে, এই জায়গায় আরো অনেক বেটার কোঅর্ডিনেশনের সুযোগ আছে। বাট এটা আমি পার্সোনালি ফিল করি যে এই মুহূর্তে আমাদের কোঅর্ডিনেশন অনেক বেটার আগের থেকে। জহির, আমি জহির রায়হান, রিপোর্টার বিজনেস কাউন্সিল। গতকালকে এবং আজকে বিদেশি অর্থনৈতিক অঞ্চল এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ভিজিট করেছে, কি জানতে চেয়েছে একটু ক্লিয়ার করে। তারা তো ঘুরে দেখেছে গতকালকে 2টা মানে অর্থনৈতিক অঞ্চল সহ এক্সপোর্ট প্রসেসিং, আজকে এবার জাপান ইকোনমিক জোনে গেল। এই প্রসেসটা আসলে তারা আপনাদের কি জানতে চেয়েছিল এখানে? আমি বলবো প্রাইমারিলি দুইটা ক্যাটাগরিতে ইনভেস্টার হচ্ছেন এখন। প্রথমটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান সুবিধা দিতে পারেন। শুধু সুবিধা বলতে আমি ফিসকাল নন ফিসকাল সুবিধার কথা বলছি না, বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হতে হয়, তো এইগুলো পার হওয়ার ব্যাপারে সরকার ওনাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন ওনারা যেটা করছেন সেটার জন্য আমরা ওনাদেরকে উইন্ডো দিচ্ছি, সেটা হচ্ছে এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছেন তারা কি কি ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করছেন এবং সেটা মিটিগেট করার জন্য আসলে ওনাদের কি কি ধরনের স্ট্র্যাটেজি হাতে নেওয়া উচিত। তো সেটার ব্যাপারে ওনারা আসলে শুধু আমাদের সাথে ডিসকাস করছেন না, অন্যদের সাথে ডিসকাস করছেন। আপনারা জানেন যে কালকে আমরা আগামীকাল এবং পরশু আমাদের দোতলায় অনেকগুলা মিটিং রুম সেট আপ করা হচ্ছে। আমাদের বিভিন্ন সরকারের মন্ত্রণালয় এখানে থাকবেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে এনার্জি, ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিরাও থাকবেন, আমরা এটাও বলেছি। সো ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তাদের যদি যা যা প্রশ্ন থাকে তাদের রেলেভেন্ট প্রশ্নটা তারা রেলেভেন্ট ইনস্টিটিউশনকে জিজ্ঞেস করবেন, এজেন্সিকে জিজ্ঞেস করবেন, সেটাই আমাদের এক্সপেকটেশন। এই কারণেই কিন্তু এইবারের সামিটটা ইজ এ নেটওয়ার্কিং সামিট। আমরা এটাকে একেবারেই ওই ক্লাসিক সেমিনার স্টাইলে সামিট করতে চাই না। আমরা চেয়েছিলাম যে ওনারা সবার সাথে কথা বলুক, সবার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করুক এবং ওভার টাইম ওনাদের ডিউ ডিলিজেন্সটা যাতে হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে, যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত গিয়ে একটা ফুল 360 ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবেন। আচ্ছা, আমি মনির যুগান্তরের কাজ করছি, একেবারে সুনির্দিষ্ট একটা প্রশ্ন, এ পর্যন্ত ইন্ডিয়ান কোনো কোম্পানি আসছে কিনা? জি, ইন্ডিয়ান কোম্পানি এসেছে, নাম যদি বলেন। আজকেও গেছে, বেশ কয়েকটা ইন্ডিয়ান কোম্পানি এসেছে। না আসার কোনো কারণ নেই তো, মানে আপনার কেন মনে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিরা বাংলাদেশে আসছে? একটা নারী সাংবাদিকের একটা, এই ইব্রাহিম আপনারটা নিব আগে, একজন নারী সাংবাদিক নিয়ে নিই। কাজ করি শুরুতে আপনাকে জানাতে গতকালকে আমরা একটি সংবাদ শুনেছি আপনি প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন, ধন্যবাদ, কংগ্রেচুলেশন। আমার প্রশ্নটা হচ্ছে গত 3.5 বছর ধরে আপনি বলছিলেন যে চায়না একটা কোম্পানি ঘুরছে, লাইসেন্স কেন পাচ্ছে না? আসলে তারা কি ধরনের কোম্পানি যে লাইসেন্স পাচ্ছে না, কেন পাচ্ছে না? আসলে জটিলতাটা আসলে কোথায়? তারা কেন লাইসেন্স পাচ্ছে না এই প্রশ্নটার উত্তর আপনাকে আমি সপ্তাহখানেকের মধ্যে দিতে পারবো, কারণ এটা আমরা আজকে জানতে পারলাম যে ওনারা 3.5 বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা কোরিয়ান ইপিজেডের একটা প্রবলেম রিজলভ করার চেষ্টা করছি। আমাদের আজকের টেক হচ্ছে যে আমাদের, এবং যার কথা বলছি সেই ভদ্রমহিলা উনি আবার হংকং এ খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে। প্রত্যেকটা বিজনেস কমিউনিটির কিছু ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে, ক্যারেক্টার থাকে, ঠিক যেভাবে বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আপনারা যদি একদম স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন, আপনারা আমি শিওর যে সার্ভে করলে একই নাম বারবার উঠে আসবে, হ্যাঁ, তো 5-10টা নাম। ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশে দিতে পারি, উনি হংকং এ গিয়ে আরো 10টা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন। সো এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টেক হচ্ছে যে শি অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দোজ। সো আমরা ঠিক কোরিয়ান ইপিজেডকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি, আমরা এরকম আরেকটা টিম বিল্ড করে ক্রস ফাংশনাল এবং ক্রস মিনিস্টেরিয়াল টিম করে আমরা খুব শর্টলি এই প্রবলেমটা রিজলভ করার চেষ্টা করবো। ওনার কি কি ইস্যু, চ্যালেঞ্জ উনি ফেস করছেন সেগুলো রিজলভ করার চেষ্টা করবো। সো উনি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট হেডওয়্যার ম্যানুফ্যাকচারার, যে হার্ড হ্যাট যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন কোম্পানি, সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার তারা। সো ওনারা যদি একটা বাংলাদেশের
দুই চারটা ভালো ফ্যাক্টরি করেন তাহলে আসলে আমাদের এগেন আই গো ব্যাক টু জব ক্রিয়েশন, দ্যাট উড মেক এ বিগ ডিফারেন্স। সো আমাকে একটু সময় দেন, বাট আমি আশা করছি যে কোরিয়ান এপিসোডের মতো আমরা আরেকটা স্টোরি তৈরি করতে পারবো। ধন্যবাদ। আলী ইব্রাহিম প্লিজ। আগে উনি বলে নিক। জি ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা জানতে চাচ্ছে, আপনার মানে দ্বিতীয় যে প্রশ্নটা তাদের যেটা বিভিন্ন জেলে যে গিয়ে তারা যেটা জানছে, কি চ্যালেঞ্জের কথা তারা জানছে আপনাদেরকে জিজ্ঞেস করছে, চ্যালেঞ্জগুলো মূল চ্যালেঞ্জগুলো কি? না চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জগুলো কি কি তারা বলছে, কোন সংকটগুলোর কারণে যারা আমাদের এক্সিস্টিং যারা ফরেন ইনভেস্টর আছে তারা ফেস করছেন, আপনি কি মনে করেন যে ইমিডিয়েট সেগুলোকে আপনার কাছে সমাধান দিতে পারবেন বা আপনি কতখানি আশাবাদী? আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনারা কোন ধরনের বিনিয়োগকারী, এখন যারা আসে তারা নিজের থেকে আসে, কিন্তু সরকার বা বিডা চাচ্ছে যে কোথায় কোন খাতে তারা আপনারা বিনিয়োগ আকাঙ্ক্ষা করছেন, আসতে চান, নিতে চান? ধন্যবাদ। কি কি ধরনের সমস্যার কথা ওনারা বলছেন, আমি যেটা বললাম, প্রথমত আমরা কিন্তু ন্যারেটিভটা আমরা একা ড্র করতে চাই না, আমরা ওনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি, আমাদের এক্সিস্টিং প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়ালদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি ইকোসিস্টেমের সবার সাথে কথা বলার জন্য, যে সবাই যার যার মতো করে বলেন। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি 5টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে গভর্নমেন্ট কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস, আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার, আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করা আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের, কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। 5 নম্বর পয়েন্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এরকম 5টা জিনিস এটা আমরা পাবলিক ডোমেইনে ইনফ্যাক্ট দিয়ে রেখেছি, যে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া, আমাদের ধারণা আছে যে কোন 5টা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য, সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি মিস করে গেছি, কোন খাতে বিনিয়োগ আশা করছি। এই ব্যাপারেও কিন্তু আমরা একটা পাবলিকেশন করেছি, আমি দেখেছেন কিনা, এফডিআই হিট ম্যাপ নামে আমরা একটা জিনিস পাবলিশ করেছি প্রায় মাস দেড়েক আগে। ওখানে 8টা টোটাল মনে হয় 18টা সেক্টরের কথা বলা হয়েছে, তার মধ্যে 8টাকে বলা হয়েছে যে 8টা ডেফিনেটলি রেডি টু গো, যেরকম ফর এক্সাম্পল অ্যাডভান্স টেক্সটাইল, ফর এক্সাম্পল লেদার গুডস, ফর এক্সাম্পল রিনিউয়েবল এনার্জি, আইটি সার্ভিসেস, এরকম 8টা সেক্টরের কথা বলা হয়েছে। এটাও পাবলিক ডোমেইনে আমরা দিয়ে দিয়েছি। এবং এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে বেস করা হয়েছে যে লেবার ইন্টেন্সিভ, হাই লেবার ইন্টেন্সিটি ইন্ডাস্ট্রি, এবং অ্যাট দ্য সেম টাইম পোটেনশিয়ালও হাই, যেখানে আসলে আপসাইড অনেক আছে, মার্কেটে অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু আমরা ওই গ্রোথ জার্নিটাতে পার্টিসিপেট এখনো করতে পারিনি, সেই ইন্ডাস্ট্রিগুলোকে পিন ডাউন করা হয়েছে। তো সেগুলাতেই আমরা এক্সপেক্ট করছি যে আমরা ইনভেস্টমেন্ট পাবো। আমাদের যে ব্রেকআউটগুলো নেক্সট কালকে দুপুর থেকে যেগুলো শুরু হচ্ছে, যে 5টা সাব গ্রুপের ব্রেকআউট, সেই ব্রেকআউটগুলো কিন্তু ওখান থেকেই পুল করা, চিন্তা করে পুল করা, যে এই 5টা সেক্টরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। প্লিজ লাস্ট কোশ্চেন। আমার কথা হচ্ছে ফুড এন্ড বেভারেজ সেক্টরে কারো কোনো আগ্রহ আছে কিনা, যে আমরা যেহেতু 146টা দেশে ফুড এন্ড বেভারেজ প্রোডাক্ট প্রসেস ফুড এক্সপোর্ট করছি, এবং আরএমজির পরেই হচ্ছে ফুড এন্ড বেভারেজের স্থান, গভর্নমেন্ট ফল করার পরে যেটা হচ্ছে অনেক বড় বড় গ্রুপের বিজনেস শাটডাউন হয়ে গিয়েছে, সেটা অনেকেই জানে। আমার কথা হচ্ছে যে ফুড এন্ড বেভারেজ, ডেইরি, অ্যাগ্রো সেক্টরে কোনো ফরেন ফান্ডিং এর অপরচুনিটি আছে কিনা। আমি বেসিক্যালি খন্দকার রাজন, এই সেক্টরে 20 বছর ধরে দেশের বড় বড় গ্রুপগুলির সাথে কাজ করছি, এবং আমার একটা ফাউন্ডেশন আছে যারা আমরা ফ্রেশারদেরকে ডেভেলপ হয়েছে। আপনার কোশ্চেনটা হয়েছে, তো কোশ্চেনটা হচ্ছে যে ফুড এন্ড বেভারেজ সেক্টর ডেভেলপমেন্টে বিডা বা ফরেন ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা কি আছে ফর দ্য এক্সপোর্ট মার্কেট? আচ্ছা, ফর দি এক্সপোর্ট মার্কেট বলে আপনি কোয়েশ্চেনটাকে একটু কমপ্লেক্স করে ফেলেছেন, বাট আমি জেনারেলি বলি আমাদের একটা সাবগ্রুপ হচ্ছে কি অ্যাগ্রো প্রসেসিং। সো আমি এফএনবি তো অনেক বড় একটা সেক্টর, পুরো এফএনবি নিয়ে কথা বলতে হলে আধা ঘন্টা ধরে কথা বলতে হবে। স্পেসিফিক্যালি অ্যাগ্রো প্রসেসিং এ আমি পার্সোনালি যে আমরা সরকার থেকে মনে করছি, বিডা থেকে মনে করছি যে আমাদের ইনভেস্টমেন্টের প্রচন্ড সুযোগ আছে। বাংলাদেশের ডোমেস্টিক ডিমান্ডের কথা আমরা অনেক সময় বলি, যে অ্যাগ্রো প্রসেসিং এ আসলে বাংলাদেশের নিজেদেরই একটা ডোমেস্টিক ডিমান্ড আছে, সেটা আপনি আমাদের কমোডিটির কথা বলেন, চিনি থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই, এবার এবং লাইফ স্টকের ক্ষেত্রেও আসলে একটা বড় সুযোগ আছে। এট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের আশেপাশে
দিতে পারেন। আমি খুব খুব একটা ট্রিভিয়াল এক্সাম্পল দিই, যে আমরা যে চিনি প্রসেস করি, হ্যাঁ, সুগার প্রসেস করি, সুগার তো আমরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতে পারি না পুরাটা, আমাদেরকে র সুগার নিয়ে আসতে হয়, নিয়ে এসে প্রসেস করে তারপর বাংলাদেশে বিক্রি করতে হয়। তা আমরা যদি এগ্রো প্রসেসিং এর এই সেট আপগুলোকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি সেভেন সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার ওয়ে। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে, কারণ পোর্ট তো একটা, সব ঢুকবে চিটাগং দিয়ে, বাট পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারকে সরকারকে তৈরি করে দিতে হবে। সো এগ্রো প্রসেসিং নিয়ে কিন্তু একটা ব্রেকআউট আছে 10 তারিখে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফলো ইট, ওটা লাইভও করা হবে। সো আপনারা ওটা দেখলে হয়তো আরো এই ব্যাপারে ইনফরমেশন পাবেন। ধন্যবাদ। কালকে আপনারা জানেন যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেই অনুযায়ী আমরা আমাদের পুলিশ এবং সিকিউরিটি ফোর্সে রেড করার পরে আমরা সকালে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে 49 জনকে অ্যারেস্ট করেছে এবং 2টো কেস হয়েছিল। তো আমাদের একটু আগে 4টা পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে যে মোট 56 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড এবং 4টা কেস হয়েছে, এবং আমাদের এই রেড, আমাদের এই যে যারা যারা এইগুলোতে ইনভলভ ছিল তাদেরকে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলমান। থ্যাংক ইউ।